স্যার মাত্রই লিংক দিছেন না, আমি শুনতে পাই নাই আজকে। মেসেজের মানে নোটিফিকেশন সাউন্ড অফ করা ছিল। হ্যাঁ, মাত্রই দিছি, এখনো ক্লাস শুরু করিনি। আচ্ছা স্যার। আমি গত ক্লাসে তোমাদেরকে ব্যাংক টার্ম লোনটা শিখিয়েছিলাম আর ফ্যাক্টরিং এর অঙ্কটা শিখিয়েছিলাম, তাই না? শর্ট টার্ম ফাইন্যান্সিং এর আমরা ব্যাংক টার্ম লোনটা শিখেছিলাম। এই যে কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস দুটোই শিখেছি আমরা। তারপর ব্যাংক টার্ম লোনের এই যে কোশ্চেন ফর হোমওয়ার্ক তোমাদেরকে বলেছিলাম, এগুলো একটু নিজেরা ট্রাই করো, ওই একই রকম ভাবে করতে পারবে। দেন আমরা ফ্যাক্টরিং এর অঙ্ক শিখেছিলাম। ফ্যাক্টরিং এর অঙ্ক শেখার পর একটা অঙ্ক কমপ্লিট করেছি আমরা। একটা অঙ্ক কমপ্লিট করার পর আমি এই অঙ্কটা, এখানে 5টা অঙ্ক আছে, এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া 5টা অঙ্ক আছে, বলা হয়েছিল তবে এগুলো একটু ট্রাই করবা। বলো তো, আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর এই 4টা জিনিস শিখছি, এই লাস্টের এই 2টা জিনিস গত ক্লাসে শিখছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। স্যার আমি এখান থেকে 3টা করছি, আর 2টা করি নাই। মানে স্যার আমিও 3টা করছি, বাকি বাকি 2টা করেই নাই। ফ্যাক্টরিং এর, ফ্যাক্টরিং এর না ব্যাংক টার্ম লোনের, বলো তো? স্যার এই যে এটা ফ্যাক্টরিং এর। আচ্ছা, তাহলে তানজিনা স্যার তুমি এটাই। আর তাবাসসুম একটু অ্যান্সারটা মিলাই নাও। তুমি আমাকে বলো তো তাবাসসুম, 1 নাম্বার অঙ্কের অ্যামাউন্ট অফ অ্যাডভান্সটা কত এসছে? স্যার একটু দেখ। 1 নাম্বার অঙ্কের অ্যামাউন্ট অফ অ্যাডভান্সটা কত আসছে? তাবাসসুম, স্যার আমার আসছে প্রথমটা। জি স্যার। অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট অফ অ্যাডভান্সটা বলো। অ্যাডভান্স আসছে 9,07,920। 9,07,920। তানজিনা, মিলছে এটা অ্যামাউন্ট অফ স্যার অ্যাডভান্স? 7,920। 9,07,920। 7,920। হ্যাঁ, স্যার তানজিনা এটা আমার এরকম হচ্ছে, আমি এখন মানে খাতার কাছে নাই, তো আমি একটু কাজ করতেছি, পরে দেখবো জি স্যার স্যার আবার। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ইআইআরটা কত এসেছিল তাবাসসুম? বোঝা যাচ্ছে না। না, আমি বলছি ইআইআরটা কত এসছে তোমার? স্যার ইআইআর ইআইআর আসছে 15,01। 01, এটা হচ্ছে 1 নাম্বার অঙ্কটা, তাই না? স্যার আর ওইটাই বলতেছি, 15,01। 0, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আর 2 নাম্বারটা তো অনেক ইজি ছিল, তাই না? এটার মধ্যে কোনো ফ্যাক্টরিং কমিশনও ছিল না, এখানে কোনো কস্ট সেভিংসও ছিল না। তো 2 নাম্বার অঙ্কের অ্যামাউন্ট অফ অ্যাডভান্সটা কত এসছে তোমার? জি স্যার। তাবাসসুম, দুই স্যার আমার নাম্বার আসছে 2,29,800। আচ্ছা। তিন আর লক্ষ ইআইআর সরি 3 লক্ষ। 3,29,800। 800। আর ইআইআর ইআইআর আসছে হচ্ছে 18,55। 55। আচ্ছা, ঠিক আছে, 18,55%। 55%। বাকিগুলো কমপ্লিট করে ফেলবা, তাহলে ভালো হবে। আমি এবার সামনের দিকে আগাচ্ছি। এবার দেখো, আমরা আহ বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন গুলো আমরা এখন শুরু করব। আমি একটা একটা করে পড়বো, আর তোমরা বলবে আমাকে যেটা তোমরা পারবে কিনা, শুধু আমাকে বলবে যেটা একটু কঠিন মনে হবে সেটাই আমি করে দিব।
সবাই একটু কোশ্চেনটার দিকে তাকাও। রাশেদ কোম্পানি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস অফ টাকা 1 লাখ, 1 লাখ টাকার ক্রেডিট ফ্যাসিলিটিস রয়েছে তাদের। শর্ত বলেছে 2/10 নেট 45, 2.5 ইন্টু /20 নেট 60। আমাদেরকে এই ইনফরমেশন গুলো দেখলে কি তোমরা বুঝো যেটা ট্রেড ক্রেডিটের অঙ্ক? এটা কি দেখলে বোঝা যায় যেটা ট্রেড ক্রেডিটের অঙ্ক? বলো তো, দেখলে বোঝা যায়? জি স্যার। আর জি দেখো স্যার, এখানে বোঝা যে যায়। 1 লাখ টাকার কথা বলছে না, কোনো কাজে আসবে না। ওরা বলছে ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট, শুধু কেটিসি বের করতে বলেছে, শুধু কেটিসি বের করতে বলছে 3টার। বলো তো তোমরা কি 1 নম্বরের কেটিসি বের করার এই অঙ্কটা তোমরা নিজেরা পারবে তো? ও, এটা কি তোমাদের পারার কথা বলো তো, 1 নম্বর অঙ্কটা? পারবো স্যার। 2 নম্বরটার দিকে তাকাও। যদি তোমাদের মনে হয় পারবো না, আমি করে দিব, সমস্যা নেই, কিন্তু দেখো যেটা পারবে সেটা নিজেরাই কিন্তু করে ফেলো। কারণ আমি জানি এই যে তোমাদের এই যে থার্ড ইয়ারের পরীক্ষাটা চলছে, এটা শেষ হওয়ার পরেই দেখবা তোমাদের গল্প শুরু হয়ে গেছে পরীক্ষা, আর সময় পাবে না, তখন তোমরা নিজেরাই তাড়াহুড়ো করবে। ইওর ফার্ম পারচেজড অ্যান ইনভেন্টরি অফ 20,000 অন ক্রেডিট। তুমি একটা পণ্য 20,000 টাকা বাকিতে কিনেছো। দ্য ক্রেডিট টার্মস 3/15 নেট 45। আচ্ছা, এটা দেখলে কি বোঝা যায় যেটা ট্রেড ক্রেডিট? জি বোঝা যায়। স্যার। তাহলে এই 20,000 জি আমাদের স্যার। আপাতত, 20,000 আমাদের আপাতত কোনো কাজে আসবে না। ইওর ফার্ম টেক্স দ্য ডিসকাউন্ট ফ্যাসিলিটিস। তোমার ফার্ম ডিসকাউন্ট ফ্যাসিলিটিসটা গ্রহণ করেছে, অর্থাৎ 15 দিনের মধ্যে টাকাটা শোধ করে দিয়েছে। হাউ মাচ ইউর কোম্পানি গেট অ্যাজ ডিসকাউন্ট। তাহলে তোমার কোম্পানি ডিসকাউন্ট হিসেবে কত টাকা পাবে? হ্যাঁ, এইবার কিন্তু কাজে লাগবে, কারণ আমি তো 15 দিনের মধ্যে টাকা শোধ করেছি। তাহলে তো আমি পুরো 20,000 টাকা শোধ করবো না। তাহলে 20,000 টাকার উপর আমি 3% ডিসকাউন্ট পাবো না? বলো তো, পাবো না? দেখো তো জি 20,000 স্যার। টাকার উপর 3% ডিসকাউন্টে কত টাকা হয়? 600 টাকা হয় নাকি? 20,000 টাকার উপরে, জি স্যার, 600 টাকা। 20,000 টাকার উপর তাহলে ডিসকাউন্টটা পরিমাণটা হয় কত? 600। 600 টাকা। Your firm takes discount facilities. How much will your company get as discount? ডিসকাউন্ট হিসেবে 600 টাকা হবে, এখানে এই অ্যামাউন্টটা হবে না। ডিসকাউন্ট এই অ্যান্সারটা হবে না, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে কত? আমার 600 টাকা আসছে না আমাদের, তাহলে ডিসকাউন্ট এখানে 600 টাকা হবে। আচ্ছা, এটা গেল প্রথম প্রশ্ন। এ বলছে হোয়াট ইজ দ্য ইআইআর, ফাইন্ড ইট থ্রু দ্য ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। এই কথাটা মানে বুঝছো? তার মানে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করে তারপর ইআইআর করো। দেখছো কথাটা কিভাবে বলছে? হোয়াট ইজ দ্য ইআইআর, ইআইআর বের করতে বলছে, পাশে আবার ব্র্যাকেটে বলে দিয়েছে ফাইন্ড ইট, এটা খুঁজে বের করো বা এটা করো থ্রু দ্য ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। তার মানে আগে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করবা, তারপরে ইআইআর বের করবা। তোমরা কি আমার কথা বুঝেছো? আমরা শিখছি না এটা? বলো তো, আগে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করে তারপরে ইআইআর বের করা আমরা শিখছি না? জি স্যার। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা করেছে যে আমরা 3 দিনের মধ্যে, ডিসকাউন্টিং পিরিয়ডের মধ্যে আমরা টাকাটা পরিশোধ করেছি, তাহলে 3/15 15 দিনের মধ্যে আমরা টাকাটা পরিশোধ করেছি, তাহলে 3% ডিসকাউন্ট পাবো। তাহলে 20,000 টাকার মাল ক্রয় করে আমি পরিশোধ করার সময় তাহলে ডিসকাউন্ট পাবো কত? 600 টাকা। এটা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার। এরপরে বলছে তুমি ইআইআর বের করো, তবে কেটিসি বের করে। তাহলে আগে আমরা কেটিসি বের করব, তার অ্যান্সার এখানে দেওয়া আছে, হলো কিনা দেখতে পারবা। তারপরে আমরা ইআইআর বের করব। তাহলে বলো তো 2 স্যার, নম্বর অঙ্ক। হ্যাঁ বলো। এটা একটু করাই দিবেন? 2 নম্বরটা তুমি ছিল জি না স্যার, ক্লাসে? আমি না বুঝতেছি না স্যার।
তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন করছো না, এতে বিপদে পড়ে যাবে। প্রতিদিনের পড়া প্রতিদিন না করলে বিপদে পড়ে যাবে। এদিকে তাকাও, ওনারা প্রথম প্রশ্ন করেছে, ইয়োর ফার্ম টেক্স দ্য ডিসকাউন্ট ফ্যাসিলিটিস। ইয়োর ফার্ম টেক্স দ্য ডিসকাউন্ট ফ্যাসিলিটিস, তার মানে তোমার ফার্ম ডিসকাউন্ট সুবিধাটা গ্রহণ করে। ডিসকাউন্ট সুবিধাটা গ্রহণ করার মানে হলো আমি 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিই। 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দিলে আমি কিন্তু 3% ডিসকাউন্ট পাবো। ওনারা প্রথম প্রশ্ন করেছে, হাউ মাচ উইল ইউর কোম্পানি গেট অ্যাজ ডিসকাউন্ট। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, যে অ্যান্সারটা দিব সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট। আচ্ছা, আগে ডাটাগুলো তুলে নিই। Here discount rate D = 3%, discount period DP = 15 days, credit period CP = 45 days। এই তিনটা জিনিস আমাদের দিয়ে দিয়েছিল ওনারা। এই তিনটা জিনিস দেওয়ার পর ওনারা বলছে আমাদের কোম্পানি ডিসকাউন্ট ফ্যাসিলিটিস গ্রহণ করে, তাহলে আমরা ডিসকাউন্ট হিসেবে কত টাকা পাবো। তাহলে আমরা লিখবো অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট। অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট সমান আমরা কত টাকার মাল কিনছিলাম, 20,000 টাকার মাল কিনছিলাম। তাহলে আমরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা শোধ করলে এই 20,000 টাকার উপর আমরা ডিসকাউন্ট পাবো কত পার্সেন্ট? 3%। তাহলে আমাদের ডিসকাউন্টের অ্যামাউন্টটা কত হয়? 600 টাকা। আমরা আমাদের প্রথম প্রশ্ন জবাব দিয়ে দিলাম। এবার ওনারা বলতেছে ইআইআর বের করো। এই যে হোয়াট ইজ দ্য ইআইআর, ইআইআর বের করো। কিন্তু ইআইআর বের করার সময় ওনারা একটা নির্দেশ দিয়েছে, ফাইন্ড ইট, এই ইআইআরটা বের করো থ্রু দ্য ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে আগে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করে তারপরে ইআইআর বের করো। তো এটা আমি শিখাইছি তোমাদের, আগে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করে ইআইআর করা যায়, আবার ডাইরেক্টও ইআইআর করা যায়। আমি দুইটাই শিখাইছিলাম তোমাদের যখন করাইছি, তখন আমি দুইটাই তোমাদেরকে করাইছি। তাহলে চলো এখন আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটটা বের করি। উই নো কস্ট অফ ট্রেড ক্রেডিট KTC কস্ট অফ ট্রেড ক্রেডিট KTC সমান D divided by 100 minus D into উপরে 360 divided by CP minus DP into 100। মনে পড়ে সূত্রটা মনে পড়ে? তানজিনা, জি সূত্রটা স্যার। কি মনে পড়ে? জি আমরা স্যার। করেছি, এই সূত্র ব্যবহার করে আমরা কেটিসি করেছি। জি স্যার। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে আগে কেটিসি বের করব, তারপরে ইআইআর বের করব। তাহলে চলো আমাদের ডি এর মানটা কত ছিল? 3 বসায় দাও। 100 মাইনাস 3, সিপি 45 দিন, ডিপি 15 দিন। সিপি ডিপি এখানে দেওয়া ছিল। চলো পরের লাইনে।
তাহলে দেখো তো 100 মাইনাস 97, প্রথমটা আছে 0.030 এটা 360 ভাগ হচ্ছে এটা 30 জি স্যার ইন্টু 100। হ্যাঁ তানজিনা, এখন ইয়ে প্রথমটা হচ্ছে 0.030 100 দিয়ে গুণ দাও। আচ্ছা সবগুলো একসাথে করো। আচ্ছা স্যার 3 গুণ 36 360 গুণ 100 এটা উপরে লেখো, আর 97 গুণ 30 এটা নিচে লেখো। 3 গুণ 360 গুণ 100 এই তিনটা উপরে লেখো। 3 গুণ 360 গুণ 100 এই তিনটা গুণ করে উপরে লেখো। কত হয় বলো? 3 গুণ 360 গুণ 100। 1,08,000 হয়। আর নিচে 97 গুণ 30 কত হয় দেখো? 97 গুণ 30 স্যার 2,910। এবার উপরে 1,08,000 কে 2,910 দিয়ে ভাগ করো। 37.11। 37.11% হচ্ছে কেটিসি, ওই যেটা অ্যান্সার দেওয়া আছে। জি স্যার এই দেখেছ? ওনারা বলছে ইআইআর বের করো, কিন্তু আগে কেটিসি বের করে, সেই জন্য আমরা আগে কেটিসি বের করলাম। এই যে আমাদের কেটিসি বের করার সিস্টেম, দেখেছো? আমরা এর আগেও করেছি এটা। আর ঠিক এখানে যেভাবে কেটিসিটা করলাম, এই পদ্ধতিতেই ওনারা প্রথম অঙ্কটা যেটা আমি বাড়ির কাছে দিলাম, এই যে প্রথম 1 নাম্বারটা, এই যে এখানে একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক, দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্কই তোমরা এই ঠিক সেম সূত্র ব্যবহার করে কেটিসিটা বের করবে, যেখানে কেটিসির অ্যান্সার দেওয়া আছে। এই দুটো অঙ্ক একই পদ্ধতিতে তোমরা কেটিসি বের করবে। কথা কি বুঝছো? তাহলে 1 নাম্বার যেটা করতে দিয়েছি ঠিক একই সূত্র ব্যবহার করে। এখন যদি বাসায় নিজেরা সাথে সাথে এটা না করো, তাহলে এই কদিন পরে আবারও আমার কথাবার্তা কিছু বুঝতে পারবে না। আর যদি করো তাহলে বুঝতে পারবে। আচ্ছা এটা হয়েছে সবার? এটা করা হয়েছে সবার? জি স্যার। জি স্যার এবার আমরা ইআইআর বের করব। উই নো ইআইআর সমান সমান ডিরেক্টটা না, ডিরেক্ট মেথড যেটা ওইটা না। না, এখন ডাইরেক্ট করব না। এখন আমরা তো ও, ওই ওই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা স্যার 1 প্লাস আর টু দি পাওয়ার এন -1 ইন্টু 100, মনে আছে? এটা হচ্ছে ইআইআর বের জি করার স্যার। সূত্র, মনে আছে? জি স্যার শিখছিলাম না আমরা? এটা হচ্ছে আমাদের ইআইআর এর সূত্র। কিন্তু এখন আমাদেরকে এন এবং আর এর মানটা বের করে নিতে হবে। এন এবং আর এর মানটা বের করে নিতে হবে। আগে আমরা এন বের করব। হিয়ার এন সমান সমান, বলতো তানজিনা, এন যেন আমরা কিভাবে বের করি? এন সমান সমান হচ্ছে 360 ডেজ বাই সি। সিপি। 360 ডে ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি, তাই না? জি স্যার। তাহলে এন এর মানটা আমরা এভাবে বের করে নেই। তাহলে সিপিটা ছিল হচ্ছে আমাদের 45, আর ডিপিটা ছিল 15। তাহলে দেখো তো আমাদের এন এর মানটা 12 আসে নাকি? জি স্যার। জি স্যার 12। তাহলে আমাদের এন এর মানটা আসছে 12। এবার আমরা আর বের করব না? এই আমাদের আর এর মানটা কিভাবে বের হয় বলো তো তানজিনা?
কেটিসি ভাগ এন হ্যাঁ ঠিক। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে কেটিসি ডিভাইডেড বাই এন। কেটিসি ভাগ হচ্ছে এন। আমরা যে কেটিসিটা কিছুক্ষণ আগে বের করেছি সেটাকে এন দিয়ে ভাগ করলে তাহলে আমরা এটা পাবো। এবার কেটিসিটাকে তুমি পার্সেন্টেজটা দিয়ে লিখবা, মানে 10 পয়েন্ট দিয়ে লিখবা। 37.11 আসছিল, এটাকে 0.3711 এটা লিখতে পারি না? আর এন এর মানটা হচ্ছে 12। জি স্যার। তাহলে আমরা এটাকে 0.3711 লিখবো, ভাগ হচ্ছে 12। এটাকে 12 দিয়ে ভাগ করো। 0.030 0.030 আর 925 লাস্টে 31 লেখা যায় স্যার। না, 5 ঘর পর্যন্ত নিব। 0.030925 এটা তো। জি স্যার। অবশ্য তুমি এটাকে 23 এটাকে 993ও লিখতে পারো। 1 2 3 4 5টা হয়ে গেছে, তাই না? জি স্যার হইছে। এই আমরা কি আর এর মান আর এন এর মানটা বের করতে পারছি? জি স্যার। চলো আমরা এই সূত্রের মধ্যে এবার ওই মানটা বসাই দেই। আমরা আর এর মানটা লিখে দিব 0.03093 আর এন এর মানটা লিখে দেই 12 -1 × 100। এবার ক্যালকুলেটরে ডাইরেক্ট করো। 1.03093 টু দি পাওয়ার 12 -1 × 100 একবারে করো। 1.03093 টু দি পাওয়ার 12 -1 × 100 ডাইরেক্ট করো। চুয়াল্লিশ দশমিক 128। 44.128, তারপরে 128, জি তাই না? স্যার। জি স্যার। 128, তাহলে 13 লিখতে পারি নাকি? জি স্যার। আচ্ছা, এখানে 08 আসতে আসুক। তো আমরা 5 ঘর পর্যন্ত নিয়ে এসেছি 44.13%। এই যে আমাদের ইআইআরটা বের হয়ে গেল। আর এই ইআইআরটা আমরা বের করলাম আগে কেটিসি বের করে নিয়ে। আগে কেটিসি বের করে তারপর আমরা এই সূত্র ব্যবহার করে ইআইআর করেছি। বলো, এই জিনিসটা শিখছিলাম না আমরা আগে? সুকন্যা, মনে পড়ে যে আমরা এই জিনিসগুলো আগে করেছিলাম? জি স্যার। মনে পড়ছে? জি স্যার। কিন্তু বেশি বেশি করে করনি। বেশি বেশি করে করনি, যার জন্য বিপদে পড়ে যাওয়া পরে। কারণ অনেক সাবজেক্ট কিন্তু আমাদের 5টা সাবজেক্ট এখনো রিসার্চ মেথোলজিটা আমি ধরতে পারিনি। ভেবেছি ইনভেস্টমেন্টটা শেষ করে আমি ওটা ধরবো, কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছে পড়া, তোমরা শেষ করতে পারছো না। যাই হোক, এবার চলো পরেরটাতে যাই। তাহলে কি 2 নাম্বারটা হয়েছে? জি স্যার। সুকন্যা 3 নাম্বারটার দিকে তাকাও। দেখো, এটাও সেই 1 নাম্বার অঙ্কটার মতন একদম সেম সেম, খালি এই অঙ্কগুলো খালি আলাদা। 2/15 নেট 45, 2.5 ইন্টু /20 আর নেট 60। শুধু প্রথমটা আলাদা। ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, তাহলে 1 আর 3 কিন্তু সেম। তাহলে এটা কি এবার পারা উচিত না বলো তো? পারবো স্যার। জি স্যার। আচ্ছা, এইবার আসো 4 নাম্বারটা। এখানে একটু নতুন জিনিস আছে। এটা একটা নতুন জিনিস আছে, একটুখানি দেখাই দিই। স্যার ও বি নাম্বারটা একটু নতুন লাগতেছে। 2। হ্যাঁ বি নাম্বার, চারের এই বি নাম্বার আর কি। হ্যাঁ, 4-এর বি নাম্বারটা নতুন লাগতেছে, তাই না? হ্যাঁ, ওইটার জন্য আমি আসছি এখানে। তোমাদেরকে একটু বি নাম্বারটা একটু দেখাবো। এই তোমরা দেখো তো, ক্যালকুলেট ইআইআর। আচ্ছা, এবার কি ওনারা বলছে যে কেটিসি বের করে তারপরে ইআইআর করো বলছে? না স্যার। তাহলে এবার না আমরা স্যার। ডাইরেক্ট ইআইআরটা করব না? জি স্যার। জি স্যার।
এই সুকন্যা ডাইরেক্ট ইআইআর এর সূত্র মনে আছে? জি স্যার। ও দেখি। Annual এই total cost divided amount of কি এই যে ডাইরেক্ট ইআইআর এর সূত্র, এই যে দেখো, এই যে 1 প্লাস ডি ডিভাইডেড বাই 100 মাইনাস ডি টু দি পাওয়ার 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি মাইনাস 1 ইন্টু 100। এই যে না আমাদের ডাইরেক্ট ইআইআর বের করার সূত্র, জি স্যার। দেখছো? তাহলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের জবাবটা আমরা ওই ডাইরেক্ট ইআইআর এর সূত্র ব্যবহার করে দিব না। এখানে আমাদের ডিসকাউন্ট হচ্ছে 2, আমাদের ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 110, আর ক্রেডিট পিরিয়ড হচ্ছে 30। তাহলে এই ইনফরমেশনটা দিয়ে ডাইরেক্ট সূত্রটা ব্যবহার করে আমরা কি ইআইআর করতে পারবো না? পারবো। জি স্যার। এবার একটু বি নাম্বারটার দিকে তাকাও। ক্রেডিট পারচেজ জানুয়ারি 15। আমরা জানুয়ারি মাসের 15 তারিখে আমরা পণ্যটা ক্রয় করেছি 2000 টাকা দিয়ে, সরি 2000 টাকা দিয়ে না, 10,000 টাকা দিয়ে। এই 2000 হচ্ছে সাল। জানুয়ারির 15, 2000 সালে আমরা 10,000 টাকার মাল ক্রয় করেছি। ভালো কথা। টার্মস 2/10 নেট ইওএম, এই জিনিসটাই নতুন, তাই না তানজিনা? এই জিনিসটা নতুন। জি স্যার। এবার শোনো সবাই, ইওএম মানে হচ্ছে এন্ড অফ মান্থ, আর এন্ড অফ মান্থ মানে পরের মাসের শেষ তারিখ। ইওএম মানে পরের মাসের শেষ তারিখ। কি বললাম? ইওএম মানে পরের মাসের শেষ তারিখ। নোট করো, ইওএম মানে পরের মাসের শেষ তারিখ। নোট করো। আরো একটা কথা নোট করো, সেটা কি? ইওএম এর ক্ষেত্রে প্রত্যেকটি মাস 30 দিন ধরতে হয়। প্রত্যেক মাস 30 দিন ধরতে হয়। ইভেন যদি ফেব্রুয়ারি মাসও হয় তাহলে সেটাকেও 30 দিন ধরতে হয়। কি বলছি বুঝছো? ইওএম এর ক্ষেত্রে প্রত্যেক মাস 30 দিন ধরতে হয়। ইভেন যদি ফেব্রুয়ারি প্রথম মাসও লাইনটা হয় কি তাহলে বলছেন আবার বলেন? ইওএম এর ক্ষেত্রে প্রত্যেক মাস 30 দিন ধরতে হয়। ইওএম এর ক্ষেত্রে প্রত্যেকটা মাস 30 দিন ধরতে হয়। লিখছো? জি স্যার, লিখছি। তাহলে আমি ইওএম এর দুটো নোট লিখলাম। নাম্বার 1, ইওএম মানে এন্ড অফ মান্থ, তার মানে পরের মাসের শেষ তারিখ। আর একটা নোট লিখছি, সেটা হচ্ছে ইওএম এর ক্ষেত্রে প্রত্যেকটা মাসকে 30 দিন ধরতে হয়। ইভেন যদি আমাদের পরের মাস ফেব্রুয়ারিও হয় তবুও তোমাকে ধরতে হবে ওটা 30 দিন, কারণ 30 দিনে মাস ধরতে হয় ইওএম এর ক্ষেত্রে। তাহলে এইবার তোমাদেরকে আমি বলি, এই নিট ইওএম এর কারণে আমাদের এখন সিপিটা কত হবে। এখানে ডিপিটা তো 10 দিন, ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন, তাহলে সিপিটা কত হবে? সিপিটা হবে ইওএম মানে পরের মাসের শেষ তারিখ। তাহলে শুরু হয়েছিল কত তারিখ? জানুয়ারির 15 তারিখ। জানুয়ারির 15 তারিখে আমরা বাকিতে মাল ক্রয় করেছি, বলতো? জি স্যার। এই তাবাসসুম, জানুয়ারির 15 তারিখে যদি মাল ক্রয় করি, আমাদের পরের মাসটা কি মাস? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 28 দিনে গেলেও 29 দিন গেলেও আমরা ধরবো 30 দিন, তাই না? জি স্যার। তাহলে আমাদের এটা ইওএম যখন বলে তাহলে ধরতে হবে এটা ফেব্রুয়ারির 30 তারিখ পর্যন্ত আমাদের মেয়াদ। ফেব্রুয়ারির 30 তাহলে তারিখ স্যার পর্যন্ত 45 দিন হবে না? তাহলে 45 দিন হবে সিপি। তোমরা বুঝছো সবাই? জানুয়ারির 15 জি থেকে স্যার। জানুয়ারির 31 তো আমরা 30 ধরবো, সেখানে হচ্ছে 15 দিন, আর ফেব্রুয়ারি মাসের হলো 30 দিন। তার মানে আমাদের সিপিটা হবে 45 দিন। তাই যদি ইওএম বলে তাহলে আমাদের সিপিটা ক্যালকুলেশন করার সময় ঠিক এই প্রক্রিয়াটা তোমরা ফলো করবা। কয় তারিখ থেকে শুরু করেছি, আর ইওএম মানে পরের মাসের 30 তারিখ। তাহলে জানুয়ারির 15 তারিখ থেকে শুরু করেছি, তাহলে জানুয়ারিতে পাবো 15 দিন, আর ফেব্রুয়ারি 30 দিন, তাহলে মোট হবে 45 দিন। তাহলে আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টের ডিসকাউন্ট হচ্ছে 2, ডিসকাউন্ট পিরিয়ড 10 ডেজ, আর ক্রেডিট পিরিয়ডটা ইউএম থাকার কারণে হবে 45 দিন। কি বলছি বুঝেছো?
জি স্যার, আচ্ছা, এবার অঙ্কটা পারবো না? পারবো। আচ্ছা, বাকি সব ওই আগের মতোই। আর তোমাকে করতে বলছে কি সরাসরি ইআইআর, করতে বলছে কি সরাসরি ইআইআর। সুকন্যাকে আমি যে সূত্রটা দেখালাম, আমরা এই দুইটা অঙ্ক করতে গিয়ে এ বি দুটার মধ্যেই আমরা কিন্তু সরাসরি ইআইআরটাই বের করব। খালি এটা প্রথমটা ডিসকাউন্ট হচ্ছে 2, ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10, ক্রেডিট পিরিয়ড 30। আর দ্বিতীয়টার ডিসকাউন্ট হচ্ছে 2, ডিসকাউন্ট পিরিয়ড 10, আর ক্রেডিট পিরিয়ড হচ্ছে 45। কিভাবে 45 হলো? ইওএম থাকার কারণে পরের মাসে 30 আর তার আগের মাসে ছিল 15 দিন, তাহলে বাকি 15 দিন আর ওইদিকে 30 দিন, দুটো মিলায় মোট হলো 45 দিন। এই 45 দিনটা বের করতে পারার জন্যই এই ইওএমটা অঙ্কের মধ্যে এভাবে ওনারা দিয়ে দেয়। আমরা কি বুঝছি সবাই? জি স্যার। গেল 4 নাম্বার। একটু মনোযোগ দিয়ে দেখো। ক্যালকুলেট অ্যানুয়াল কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট অফ 2%। তার মানে আমাদের একটা ক্যাশ ডিসকাউন্ট বলছে 2%, এটা ডি এর মান। অফার্ড ফর দ্য পেমেন্ট উইদিন 20 ডেজ, যদি 20 দিনের মধ্যে টাকা পরিশোধ হয়, এটা হচ্ছে ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড। ইফ ডেটরস নরমালি পেজ আফটার 40 ডেজ, এই 40টা হচ্ছে সিপি। তাহলে এই লাইনটার মধ্যে আমাদের ডি দেওয়া আছে 2%, ডিপি দেওয়া আছে 20 ডেজ, আর সিপি দেওয়া আছে 40 ডেজ। এই তাহলে বলো তো কেটিসি বের করা যাবে না? কস্ট অফ অ্যানুয়াল কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট, কস্ট অফ ডিসকাউন্ট, এটাকে আমরা বলি কেটিসি, এটাকে আমরা কেটিসি বলি। কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটাকে আমরা কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট। ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট মানে হচ্ছে যদি আমি ক্যাশ ডিসকাউন্টিং অফারটা গ্রহণ না করি তাহলে আমার কস্ট কত হবে, আর এটাকে বলা হয় কস্ট অফ ট্রেড ক্রেডিট, কেটিসি। তাহলে ওনারা এই অঙ্কটার মাধ্যমে আমাদেরকে কেটিসি বের করতে বলছে। এই পারবো না বলো তো? জি স্যার। দেখো তো 5 নম্বরে কমার্শিয়াল পেপারের কস্ট বের করতে বলছে, অর্থাৎ কেসিপি বের করতে বলছে। আমরা কি কমার্শিয়াল পেপারের কস্টটা শিখেছিলাম? দেখো, একটি কমার্শিয়াল পেপারের জি স্যার। ফেস ভ্যালু 100, সেলস করি 98, তাহলে সেলস ভ্যালু 98, ফেস ভ্যালু 100, আর ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে 60 দিন। এই তিনটা তথ্য দিলে আমরা কি সরাসরি কস্ট অফ কমার্শিয়াল পেপার কেসিপি বের করতে পারি না? হোয়াট উইল বি দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার, এই বের করতে পারি না বলো তো? শিখছি আমরা? জি স্যার, শিখছি? পারবো। এই সুকন্যা মনে আছে কস্ট অফ জি কমার্শিয়াল স্যার, পেপারের সূত্র মনে পারবো। আছে? কস্ট অফ কমার্শিয়াল পেপারের সূত্র কি মনে আছে তোমার? এই যে এই যে কস্ট অফ কমার্শিয়াল পেপারের সূত্র, এই যে ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু ইনটু 360 ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100। খেয়াল করছো? দেখছো? আর এই হচ্ছে কমার্শিয়াল পেপারের ইআইআর বের করার সূত্র, দেখছো নাকি? ডাইরেক্ট ইআইআর বের করার সূত্র। আমরা কি কমার্শিয়াল পেপারে কস্ট বের করা শিখছিলাম? জি স্যার। সুকন্যা পারবা? জি স্যার, পারবো। পারবো কইলে হবে না, কইরা ফেলতে হবে। রাইতে একটু কম ঘুমায় অঙ্কগুলো একটু কইরা ফেলায়, বুঝছো? দিনের টাইম যদি না পাও একটু রাইতে করো না, বুঝছো নাকি? ছাত্র বয়সে আমরা এরকম পড়ালেখা করেছি, কখন সকাল হয়ে গেছে টেরও পাই নাই। এটা গেল 4। আমি এখন আপাতত তোমাদেরকে একবারে 7 নাম্বার পর্যন্ত তোমাদেরকে আমি দিয়ে দিলাম, কারণ আমি দেখতেছি কেসিপি বের করা পর্যন্ত তোমরা পারবে। আমি আরো বেশি দিতাম কিন্তু আমি জানি তোমরা করে ফেলতে পারবে না, তোমরা একটু স্লো হয়ে গেছো। তাহলে আমি 1 থেকে 1 তো করেই দিলাম, 2ও করে দিলাম, তাহলে 7 পর্যন্ত অঙ্কগুলো তোমরা করে এই অ্যান্সার গুলো মিলাবা। যদি হয়ে যায় তারপর আমি 8 থেকে আবার স্টার্ট করব, যেটা যেটা তোমরা পারবে না, কঠিন লাগবে, আমি করে দিব, সমস্যা নেই। কিন্তু এখানে সব নিত্য নতুন অঙ্কগুলো রয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে। আমার কাছে মনে হয়েছে একটু নতুন, আসলে ছেলেমেয়েরা পারবে না, আমি সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তাই এগুলো সলভ করে গেলে পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না।
তাই এই অঙ্কগুলো সলভ করে যাওয়াটা, পরীক্ষার আগে করে যাওয়াটা খুব উপকারী, প্রয়োজনীয়। তো যাই হোক, এটা নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত তোমরা কত নাম্বার পর্যন্ত বললাম? 7 পর্যন্ত। তোমরা 7 পর্যন্ত কমপ্লিট করবে সবাই, কি ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটাল এই অঙ্কটা 7 পর্যন্ত সবাই কমপ্লিট জি করবে। স্যার। এখান থেকে অবশ্যই অঙ্ক থাকবে পরীক্ষাতে। তো আজকে জি পর্যন্তই, স্যার। আল্লাহ হাফেজ। কিছু বলবো তাবাসসুম? না স্যার, কালকে আমাদের এক্সাম 3টা করে। ও আচ্ছা, কলেজে না? আচ্ছা, জি স্যার। কয়দিন চলবে, কয়দিন ইন্টার চলবে এটা? স্যার 3 দিন, কালকে পরশু এরপরে 22 তারিখ। কালকে কিন্তু আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্লাস। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার।